আপনি দেরি করে ফেলেছেন। খুব কঠিন জিনিস। ওটা দে। কোথায় যাচ্ছ? স্মৃতি দাও, আত্মা নাও, বন্ধন গড়ো। আমি আপনার সাথেই আছি শেষ পর্যন্ত। ও আসবে। কে? বাঁচবে? আমার মেয়ে বাঁচবে তো? এই মেয়ের স্মৃতি একদিন শূন্য হয়ে যাবে। শুরুটা তুমি করেছিলে অঘোরনন্দ, তাই শেষটা তোমাকে দিয়েই করা হতো। শেষ তন্ত্র শুরু হলো। আমাকে নিতে ও আসবে। আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প স্মৃতি খেকো তন্ত্র। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প স্মৃতি খেকো তন্ত্র। মানুষ তন্ত্র শেখে মোহে। মানুষ ভাবে, যদি আমি অদৃশ্যকে বশে আনতে পারি তবে দৃশ্যমান পৃথিবীও আমার হবে। কেউ আমাকে ঠেকাতে পারবে না, ঠকাতে পারবে না, কেউ আমার ক্ষতি করতে পারবে না। এই মোহেই মানুষ প্রথম মন্ত্র মুখস্থ করে, প্রথম উপবাস করে, প্রথম রক্তের রেখা টানে মাটিতে। কিন্তু সে বোঝে না, তন্ত্রে ক্ষমতা পাওয়া যায় না, ক্ষমতা ধীরে ধীরে দাবি করে। কিছু তন্ত্র আছে যেগুলো শরীর ছোঁয় না, নখ বসায় না মাংসে, ছুরি চালায় না শিরায়, রক্তের গন্ধে তারা জাগে না। তারা চায় না প্রাণ, কারণ প্রাণ নিলে মৃত্যু আসে, আর মৃত্যু মানেই তো শেষ। কিন্তু এই তন্ত্রগুলোর লক্ষ্য শেষ নয়, লক্ষ্য হল শূন্যতা। তারা মানুষের মধ্যে একটু একটু করে ভ্রম তৈরি করে, তারপর ধীরে ধীরে খেয়ে ফেলে সমস্ত স্মৃতি। শীতের রাতটা আজ অদ্ভুতভাবে নিস্তব্ধ ছিল। হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় কলকাতার পুরনো সেই বাড়িটার দোতলা ঘরে কেবল কুপির আলো। আলো বলতে যা বোঝায় তার চেয়েও বেশি ছায়া। কুপির হলুদ শিখা নড়লেই দেওয়ালের কোণে কোণে অচেনা অবয়ব যেন দুলে উঠছিল। তারানাথ মাটিতে পাটি পেতে বসেছিলেন, গেরুয়া ধুতি, গলায় রুদ্রাক্ষের মালা। শীতের রাতে গায়ে একটা মোটা চাদর, কাঁধ ছোঁয়া পাকা চুল এলোমেলো, কিন্তু চোখ ভয়ানক রকমের স্থির। সেই চোখে এমন এক বিশ্বাস ছিল যা দেখলে প্রশ্ন করতে ইচ্ছা করে না, আবার চুপ করে থাকাও অসম্ভব। বিভূতি আর কিশোরী মুখোমুখি বসে। অতিরিক্ত ঠান্ডার কারণে বিভূতির হাতে ধরা তামার গ্লাসটা কাঁপছে। কিশোরী প্রথম কথা বলল, কি বলছেন ঠাকুর মশাই? এমন এক তন্ত্র আছে যা মানুষের স্মৃতি খেয়ে ফেলে? তারানাথ মুচকি হাসলেন। সেই হাসিতে আনন্দ নেই, বিদ্রুপ নেই, আছে কেবল সতর্কতা। কিন্তু স্মৃতি তো মনের জিনিস, তন্ত্র সেখানে পৌঁছয় কিভাবে? তারানাথ কুপির দিকে তাকালেন। শিখাটা হঠাৎ একটু লম্বা হয়ে আবার শান্ত হল। মন বলে কিছু নেই বিভূতি। মন আসলে একটা দরজা, আর স্মৃতি ওই দরজার ওপারে ঝুলে থাকা তালা। স্মৃতি খেকো তন্ত্র তালা ভাঙে না, দরজাটাই ভুলিয়ে দেয়। ভুলিয়ে দেয় যে সেখানে তালা ছিল। এই তন্ত্র আপনি ব্যবহার করেছেন কখনো?
প্রশ্নটা শেষ হতেই তারানাথের চোখে এক ঝলক ছায়া পড়ল। খুব ক্ষণিকের জন্য, শুধু দুজনেই তা দেখল। কিছু তন্ত্র, তিনি ধীরে বললেন, কিছু তন্ত্র জানা যায়, কিন্তু ছোঁয়া যায় না। স্মৃতিখেকো তন্ত্র তেমনই এক বিদ্যা। আমি একবার খুব কাছ থেকে দেখেছি। কি হয়েছিল? কিশোরীর কণ্ঠ প্রায় শোনা যায় না। তারানাথ একটু সামনের দিকে ঝুঁকলেন। রুদ্রাক্ষের মালাগুলো ঠুকাঠুকি করে শব্দ তুলল। তারানাথের চোখে ভেসে উঠল সেই 9 বছর আগের ঘটনা। বল্লভপুর গ্রামের শেষ প্রান্তে, যেখানে মানুষের পা আর পড়ে না, সেখানেই মহাশ্মশান। দিনের আলোতেও জায়গাটার ভেতর একটা চাপা অন্ধকার লুকিয়ে থাকে, আর রাত নামলেই সেই অন্ধকার যেন প্রাণ পেয়ে ওঠে। আজ অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, তার বদলে কালো মেঘের ফাঁক দিয়ে মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। দূরে শেয়ালের ডাক, আরো দূরে পেঁচার করুণ চিৎকার। সব মিলিয়ে বাতাসে একটা অস্বস্তিকর কম্পন। শ্মশানের মাঝখানে পোড়া চিতার ছাই আর ভাঙা হাড়ের স্তূপের মাঝে বসে আছে এক মধ্যবয়স্ক তান্ত্রিক। গায়ে মলিন গেরুয়া বসন, চুল এলোমেলো, কপালে ভস্যের ত্রিপুণ্ড, চোখ দুটো হাত খোলা। সেই হাত খোলা চোখের দৃষ্টিতে যে তীক্ষ্ণতা, তা দেখলে বুকের ভেতর পর্যন্ত কেঁপে ওঠে। তার সামনে মাটিতে আঁকা হয়েছে একটা জটিল তন্ত্রচক্র। চক্রের রেখাগুলো সাদা চালের গুঁড়ো আর লাল সিঁদুর মিশিয়ে আঁকা। মাঝখানে একটি কালো পাথর, যার উপর বসানো একটা মানুষের খুলি। খুলিটার কপালে খোদাই করা অদ্ভুত সব চিহ্ন, যেন কোনো অচেনা ভাষার অক্ষর। খুলির ভেতরে জ্বলছে ছোট্ট তেলের প্রদীপ, তার আলো কাঁপছে, আর সেই কাঁপুনি শ্মশানের চারপাশের ছায়াগুলোকে নাচিয়ে তুলছে। চক্রের চারদিকে পড়ে আছে সাধনার উপকরণ। একপাশে শুকনো বেলপাতা আর ধুতরা ফুলের স্তূপ, আরেক পাশে কালো কাপড়ে মোড়া কিছু অজানা মূল, কিছুটা পচা, কিছুটা জীবন্তের মতো নড়ছে। একটা মাটির পাত্রে জমাট বাঁধা লাল তরল, রক্ত না সিঁদুর বোঝা কঠিন। কয়েকটা মরিচ, নীল রঙের ফুল, আর একটা পুরনো তামার ঘণ্টা, যেটা নড়লেই শীতল ধাতব শব্দ তুলে রাতের স্তব্ধতা ভেঙে দেয়। শ্মশানের বাতাস ভারী হয়ে উঠেছে। মনে হয় হাওয়ার সঙ্গে ভেসে আসছে পোড়া মাংসের গন্ধ, পুরনো মৃত্যুর গন্ধ। কোথাও যেন ফিসফিস করে কেউ কথা বলছে, কিন্তু তাকিয়ে দেখলে কেউ নেই। তান্ত্রিকের ঠিক সামনে একটু নিচু হয়ে বসে আছে একজন যুবক। বয়স বড় জোর 20-25, মুখে ভয় আর বিস্ময়ের মিশেল। চোখ দুটো বারবার এদিক ওদিক ছুটে যাচ্ছে, অন্ধকারের মধ্যে কিছু দেখছে, আবার কিছু দেখছে নাও। তার কাজ শুধু একটাই, তান্ত্রিক যা চাইছে তা এগিয়ে দেওয়া। ওটা দে। তান্ত্রিকের গলা গভীর, যেন চিতার ভেতর থেকে উঠে এসেছে। যুবক কাঁপা হাতে কালো কাপড়ে মোড়া পাত্রটা এগিয়ে দেয়। তার আঙুলের ডগা ঠান্ডা হয়ে গেছে, ঘামে ভিজে যাচ্ছে তালু। তান্ত্রিক পাত্র খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে এক মুঠো ছাই। সাধারণ ছাই নয়, মানুষের স্মৃতির সঙ্গে যুক্ত কোনো চিতার ছাই। ছাই হাতে নিয়ে তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্রের শব্দ স্পষ্ট নয়, বিড়বিড় করা। শব্দগুলো যেন বাতাস ছিঁড়ে বেরোচ্ছে। শব্দের সঙ্গে সঙ্গে তন্ত্রচক্রের রেখাগুলো
হালকা লাল আভা ছড়াতে শুরু করে। যুবকের বুকের ভেতর ধক করে ওঠে। আজ প্রথম এই জিনিস সে খুব কাছ থেকে দেখছে। প্রাথমিক ভয় থাকলেও মনে অন্য কোনো আশার কারণে সে ভয়কে খুব সহজেই দমিয়ে রেখেছে। তান্ত্রিকের নির্দেশ অনুসারে সে ক্রমাগত কাজ করে যাচ্ছে। হঠাৎ পাশের আতপোড়া চিতার কাঠগুলো নড়ে ওঠে। বাতাস নেই, তবু কাঠগুলো খটখট শব্দ করে। এক কোণে পড়ে থাকা খুলি গড়িয়ে একটু সরে যায়। যুবক চমকে তাকায়। ভয় পাস না, তান্ত্রিক ঠান্ডা গলায় বলে, যারা এসেছে তারা শুধু দেখতে এসেছে। এই কথা শুনে যুবকের রক্ত যেন জমে যায়। তান্ত্রিক চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়। তার কণ্ঠস্বর আরো গভীর হয়ে ওঠে। মন্ত্রের শব্দের সঙ্গে সঙ্গে চারপাশের অন্ধকার ঘন হয়। প্রদীপের আলো ক্ষীণ হয়ে আসে। মনে হয় অন্ধকার নিজেই এগিয়ে এসে তন্ত্রচক্রটাকে ঘিরে ধরেছে। হঠাৎ তান্ত্রিক চোখ খুলে বিকট হাসির শব্দে বাতাস ভারী করে তোলে। গুরু গম্ভীর কণ্ঠে বলে, দেখি সেই জমিদারের এবার কি হয়। খুব অহংকার না ওর? তার কর্মফল শুধু সে ভুগবে না, ওর গোটা পরিবার। আর কনকবতী, সে শুধুই একটা বিশ্রী হাসি ছড়িয়ে পড়ে সারা শ্মশান জুড়ে। তান্ত্রিক আবার মন্ত্রে মন দেয়। সে যা করতে যাচ্ছে তা ফিরিয়ে নেওয়া যাবে না। এই তন্ত্র শরীর নেবে না, প্রাণ নেবে না, কিন্তু মানুষটাকে ধীরে ধীরে খালি করে দেবে। নাম ভুলবে, মুখ ভুলবে, নিজের অস্তিত্ব ভুলবে। আর সেই ভুলে যাওয়াই হবে সবচেয়ে বড় শাস্তি। শ্মশানের অন্ধকারে মন্ত্র চলতে থাকে, আর বল্লভপুরের কোথাও অজান্তেই একটি মেয়ের স্মৃতি কেঁপে ওঠে। দিন কয়েক আগের ঘটনা। সকালের প্রথম আলোয় বল্লভপুর গ্রামে প্রবেশ করেছিল অঘোরনন্দ তান্ত্রিক। তার নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। মন যেদিকে টানে সেদিকেই সে ছুটে যায়। গ্রাম প্রথম দেখাতেই তাকে টেনেছিল। হয়তো মাটির গন্ধে, হয়তো বাতাসে লুকিয়ে থাকা অদ্ভুত এক ভারে। বল্লভপুর যেন এমন এক জায়গা, প্রকৃতি যেন স্বমহিমায় বিদ্যমান। সেদিন বিকেলের দিকে গ্রামের পুকুর পাড়ে বসেছিল অঘোরনন্দ। চারপাশে শাল পলাশের ছায়া। পুকুরের জলে আকাশের প্রতিবিম্ব কাঁপছে। এমন সময় সুমিষ্ট হাসির শব্দ ভেসে আসে। অঘোরনন্দ চোখ তুলে তাকায়। পুকুর ঘাটে দাঁড়িয়ে আছে এক তরুণী। তার সাথে আরও জনাচারেক। সাদা হলুদ মিশেলের শাড়ি, খোলা চুল, চোখে অদ্ভুত এক দীপ্তি। সে জল তুলছে কলসি করে, বাকিদের সাথে কি কথা বলছে আর হাসছে। অপরূপ সৌন্দর্য, কিন্তু তার চলাফেরায় এমন একটা অস্বাভাবিক আকর্ষণ, যেন প্রকৃতি নিজেই তাকে সাজিয়ে পাঠিয়েছে। গ্রামের অন্য মেয়েদের মতো নয়। তার হাঁটার ভঙ্গি, মাথা তোলার ভঙ্গি, সব কিছুতেই একটা আত্মবিশ্বাস, একটা আভিজাত্য। কেউ ফিসফিস করে বলে ওঠে, এই কোনি চল, বেলা যে গড়িয়ে এলো। মেয়েটি আস্তে করে বললেও সে নামটাই যেন অঘোরনন্দের বুকে গেঁথে যায়। কি মিষ্টি নাম, কোনি। যেমন নাম তেমনি রূপ। মধ্যবয়স্ক হয়েও সে অবিবাহিত ছিল। তন্ত্র সাধনাই ছিল তার জীবন। সংসার সম্পর্ক এসব সে ইচ্ছা করেই এড়িয়ে এসেছে। কিন্তু সেদিন
পুকুর পাড়ে দাঁড়ানো সেই মেয়েটিকে দেখে তার মনের ভিতরে সবকিছু ওলটপালট হয়ে গেল। ক্ষণিকের মধ্যে অঘোরনন্দ বিরাট এক সিদ্ধান্ত নিল। এটা তার শুধু কামনা নয়, এটা শুধু মোহও নয়, এটা যেন বহুদিনের দমিয়ে রাখা মানুষের আকাঙ্ক্ষা হঠাৎ আগুন পেয়ে জ্বলে উঠেছে। সে সিদ্ধান্ত নেয় এই মেয়েকেই সে বিয়ে করবে। গ্রামে খোঁজ নিয়ে জানতে দেরি হয় না, কণিকা জমিদার নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের একমাত্র কন্যা। অহংকারী, প্রভাবশালী, জাতিভেদে অন্ধবিশ্বাসী একজন মানুষ। তবে অঘোরনন্দ থেমে থাকে না। তার ভেতরে তখন সাহস নয়, একগুঁয়েমি কাজ করছে। কোনো কিছু নতুন করে জীবনে আনার সিদ্ধান্ত নিয়েছে সে। দুদিন পর পরিষ্কার গেরুয়া বসন পরে, কপালে তাজা ভস্ম এঁকে পরন্ত বিকালে সে হাজির হয় জমিদার বাড়িতে। ফটকের বাইরে হাজির হলে জমিদার বাড়ির রক্ষী তাকে ভিক্ষুক ভাবে। তাকে অপেক্ষা করতে বলে ভিক্ষে নেওয়ার জন্য। অঘোরনন্দ বলে সে জমিদার মশাইয়ের সাথে একান্তে দেখা করতে চায়, কিছু বলার আছে ওনাকে। রক্ষী ভালো করে একবার তাকায় তার দিকে, তারপর তাকে সাথে নিয়ে ভিতরে প্রবেশ করে। জমিদার বাড়ি যেন ছোটখাটো রাজপ্রাসাদ, উঁচু দেওয়াল, লোহার ফটক, ভেতরে ঢুকলেই মার্বেলের মেঝে। অঘোরনন্দের পায়ে সেই ঠান্ডা পাথর ছুঁয়ে যায়, আর সে টের পায় এই বাড়ির মানুষগুলো পাথরের মতোই কঠিন, আর সেইটা তার ধারণার বাইরে। একজন চাকর তাকে নিয়ে যায় জমিদার বাবুর কাছে। জমিদার নীলকণ্ঠ চেয়ারে বসে হুঁকো টানছিলেন, মুখে অহংকারের ছাপ। অঘোরনন্দ নিজের পরিচয় দেয় কোনো রকম ভনিতা ছাড়াই, তারপর দৃঢ় গলাতেই বলে, আমি আপনার কন্যা কণিকার হাত চাইতে এসেছি, তাকে আমি বিবাহ করতে চাই। কথাটা শেষ হওয়ার আগেই ঘরে হাসির শব্দ ওঠে, বিদ্রূপের হাসি। নীলকণ্ঠ চোখ কুঁচকে তাকান। তুই একটু থেমে আবার বলেন, একজন তান্ত্রিক? বিদ্রূপের হাসি ছড়িয়ে পড়ে সারা মহল জুড়ে। ছোট জাতের লোক। তার কণ্ঠে বিষ। সে একের পর এক কথা বলতে থাকে। তোর মতো মানুষের সাহস হলো কি করে আমার সামনে দাঁড়িয়ে এই ধরনের প্রস্তাব দিতে? তন্ত্র মানেই ভণ্ডামি, তান্ত্রিক মানেই নিচু লোক। এমন লোক বাড়ির দরজায় ধুলো মারাবার যোগ্য নয়। এই, কে আছিস? একে ভিক্ষে দিয়ে বিদায় কর। প্রতিটা শব্দ যেন চাবুকের মতো আছড়ে পড়ে অঘোরনন্দের গায়ে। ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা এক কর্মচারী সাহস করে বলে ওঠে, জমিদার মশাই, এইভাবে বলাটা কিন্তু ঠিক হচ্ছে না। উনি তান্ত্রিক মানুষ, যদি কোনো... চুপ কর। নীলকণ্ঠ হঠাৎ রেগে যায়। তোদের মতো লোকের কাজ আমাকে শেখানো নয়। দিন দিন তোদের সাহস বেড়েই চলেছে। তোর সাহস কি করে হলো আমার কথার উপর কথা বলার? কর্মচারীকে সেখান থেকেই অপমান করে সে তাড়িয়ে দেয়। ঘরে নেমে আসে ভারী নীরবতা। অঘোরনন্দ তখনও চুপ, মাথা নত, কিন্তু তার চোখে তখন আর সেই আগের শান্ত ভাব নেই। সেখানে জমে উঠেছে অন্ধকার। সে না করতে পারত, শুধুমাত্র প্রস্তাব রেখেছিল, কিন্তু এই অপমান সে কিছুতেই সহ্য করবে না। সে ধীরে ধীরে মাথা তোলে, একবার নীলকণ্ঠের দিকে তাকায়। সেই দৃষ্টিতে কোনো অনুরোধ নেই, আছে শুধু একটি গভীর ঠান্ডা সংকল্প। সে কিছু না বলে মহল ছেড়ে বেরিয়ে যায়। বাইরে এসে আকাশের দিকে তাকায়। সূর্য তখন ডুবছে, লাল আভায় ভরে গেছে চারদিক। অঘোরনন্দের মনে হয় এই লাল রংটা রক্তের মতো। সেই মুহূর্তে তার ভেতরে কিছু ভেঙে যায়, মানুষ হিসেবে নয়, একজন তান্ত্রিক হিসেবে। তার ঠোঁটে একটা ক্ষীণ হাসি ফুটে ওঠে, যে হাসির মানে
কেউ তখন বুঝতে পারবে না। সে ফিসফিস করে বলে, অপমানের মূল্য দিতে হয় জমিদার বাবু, খুব চড়া মূল্য। বিকৃত হাসি হেসে একবার পিছন ফিরে তাকায় জমিদার বাড়ির দিকে। অঘোরনন্দ বেরিয়ে যাবার সাথে সাথেই জমিদার বাড়ির ফটকটা সেদিন খুব জোরে বন্ধ হয়েছিল। লোহার পাল্লা বন্ধ হওয়ার সেই শব্দ অঘোরনন্দের কানে শুধু শব্দ হয়ে পৌঁছয়নি, মনে হয়েছিল যেন তার বুকের ভেতরেই কিছু একটা আছড়ে পড়ে ভেঙে গেল। সে কিছু বলেনি। অপমানের পর প্রতিবাদ করবার ভাষা তার তখন আর ছিল না। মাথা নিচু করে জমিদার বাড়ির সিঁড়ি বেয়ে এসে নেমে এসেছিল। পিছন থেকে তখনও নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের কণ্ঠ ভেসে আসছিল, অহংকারে ভরা, বিষাক্ত, নির্মম। এইসব তান্ত্রিককে অন্দরে ঢোকানোর আগে আমাকে জিজ্ঞেস করবি, 2 পয়সার রাস্তার ভিখারি এসেছে আমার মেয়েকে বিয়ে করবে বলে। এই জাতের লোক আমার বাড়ির ধুলো মারাবার যোগ্য নয়। অঘোরনন্দ থামেনি। থামলে হয়তো তার চোখের ভেতরের অন্ধকারটা প্রকাশ পেয়ে যেত। বল্লভপুরের রাস্তা তখন সন্ধ্যার ছায়ায় ডুবে গেছে। গাছের ফাঁক দিয়ে উড়ে বেড়াচ্ছে বাদুড়। নিমেষে এই ঘটনা হাওয়ার মতো ছড়িয়ে পড়েছে গ্রামে। গ্রামের লোকেরা দূর থেকে তাকাচ্ছে, কিন্তু কেউ কাছে আসছে না। তান্ত্রিক মানেই ভয়, এই বিশ্বাসটাই তাদের চোখে স্পষ্ট। গ্রামের খোলা পথে অপমানের বোঝা নিয়ে সে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে ভাঙা কণ্ঠে কেউ বলে ওঠে, একটু দাঁড়ান। অঘোরনন্দ ফিরে তাকায়। জমিদার বাড়ির সেই কর্মচারী যাকে একটু আগেই অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে। মুখে অসহায়তা, চোখে লজ্জা আর ক্ষোভ একসাথে জমে আছে। পরনে মলিন ধুতি, খালি গা, হাতে কিছুই নেই। সে ছুটে এসে অঘোরনন্দকে প্রণাম করে বলে তাকেও সাথে নিয়ে চলতে। আমাকে আর রাখেনি। আপনার হয়ে কথা বলেছিলাম বলে আমাকে ওরা ছোট জাত বলে বের করে দিল। লোকটার কণ্ঠে কান্না নেই, আছে ফাঁকা শূন্যতা। এই জগৎ সংসারে তার কেউ নেই। জমিদার বাড়ির কাজটাই ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। খেত দুমুঠো ভাত। অঘোরনন্দ কিছুক্ষণ তাকিয়ে থাকে তার দিকে। এই মানুষটার চোখে সে নিজেরই প্রতিচ্ছবি দেখতে পায়। অপমানিত, ছেঁটে ফেলা, অপ্রয়োজনীয়। লোকটা ধীরে ধীরে বলে, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনার সঙ্গে যাব। এই গ্রামে আর আমার কিছু নেই। একটু থেমে কণ্ঠ নিচু করে যোগ করে, ছোট জাত বলে সব সময় অপমান করে। যদি আমার হাতে থাকতো আমি তাহলে এর বদলা নিতাম। বদলা শব্দটা অঘোরনন্দের কানে আগুনের মতো ঢুকে পড়ে। সে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে মাথা নাড়ে। চল। শুধু এইটুকুই বলে অঘোরনন্দ। নাম পরিচয়হীন দুজন মানুষ আজ দুজনের সাথী। দুজন মানুষ একসাথে হাঁটতে থাকে গ্রামের শেষ প্রান্তের দিকে। যত এগোয় তত আলো কমে আসে। পেছন থেকে ভেসে আসে কুকুরের ডাক। সামনে শুধু অন্ধকার আর শ্মশানের দিকচিহ্ন। অন্ধকারময় রাত্রি গ্রাস করেছে পুরো গ্রাম। শ্মশানে ঢুকতেই বাতাস বদলে যায়। সেই ঠান্ডা স্যাঁতস্যাঁতে গন্ধ, আতপোড়া চিতার কাঠ, ছাইয়ের স্তূপ, ভাঙা খুলি, সব মিলিয়ে জায়গাটা যেন মৃতদের নিঃশ্বাসে ভরা। কর্মচারী লোকটা থমকে যায়। এখানেই তার গলা কেঁপে ওঠে। অঘোরনন্দ উত্তর দেয় না। সে গেরুয়া কাপড় খুলে চুপচাপ নিজের তন্ত্র সামগ্রী বের করতে শুরু করে। চোখে এখন আর দ্বিধা নেই। অপমান তার ভেতরের শেষ মানবিক স্তরটুকুও পুড়িয়ে দিয়েছে। সে নিচু স্বরে বলে,
আজ রাতেই, আজই শুরু হবে জমিদার বাড়ির পতন। অঘোরনন্দ তাকে পাশের পুকুর থেকে স্নান করে আসতে বলে। একটা গেরুয়া বসন দেয় তাকে পরবার জন্য। লোকটা তার কথা মতো স্নান সেরে আসে। অঘোরনন্দ তাকে নির্দেশ করে এক এক করে। লোকটা ভয়ে কাঁপলেও সরে যায় না। এই সব তার জন্য একদম নতুন। সে আগুন জ্বালাতে সাহায্য করে, তন্ত্রচক্র আঁকার জন্য চালের গুঁড়ো এনে দেয়, খুলিটা এগিয়ে দেয় কাঁপা হাতে। অঘোরনন্দ পড়তে শুরু করে। লোকটি বোবা চোখে সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। এটা সাধারণ তন্ত্র নয়, এটা এমন এক বীজ মন্ত্র যা শরীর ছোঁয় না, প্রাণ নেয় না। এটা মানুষের স্মৃতিকে ধরে ধরে খায়। মন্ত্র উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে শ্মশানের বাতাস ভারী হয়ে ওঠে। প্রদীপের শিখা অস্বাভাবিক নেচে ওঠে। দূরে কোথাও কেউ যেন ফিসফিস করে হাসে। অঘোরনন্দ চোখ বন্ধ করে উচ্চারণ করে সেই নিষিদ্ধ বাক্য, যার শতাব্দীর পর শতাব্দী কেউ জাগাতে সাহস করেনি। তার কণ্ঠে ক্রোধ নেই, উত্তেজনা নেই, আছে শুধু ঠান্ডা নিঃশব্দ প্রতিশোধ। শেষ মন্ত্রের সঙ্গে সঙ্গে সে ফিসফিস করে বলে, এই মেয়ের স্মৃতি একদিন শূন্য হয়ে যাবে। শ্মশানের অন্ধকার যেন কেঁপে ওঠে। আর বল্লভপুরের কোথাও অজান্তেই একটা মেয়ের মনে হঠাৎ শূন্যতার ছায়া নেমে আসে। সকালের আলো বল্লভপুরে আসে ধীরে। জমিদার বাড়ির উঁচু জানালা দিয়ে সেই আলো ঢুকলেও সেদিন কণিকার ঘরে আলো ঢুকেও যেন কিছু ছুঁতে পারছিল না। প্রতিদিনের মতো ভোরবেলায় ঘুম ভাঙতেই কণিকা উঠে বসেছিল। কিন্তু উঠে বসা মানেই সে জেগে উঠেছে তা নয়। মাথাটা প্রচণ্ড ভারী ছিল, যেন কেউ ভারী কোনো কিছু রেখেছে তার মাথায়। সে চারপাশে তাকাচ্ছিল এমনভাবে যেন এই ঘর, এই দেওয়াল, এই জানালা সবই তার কাছে অচেনা। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। আয়নায় যে মুখটা দেখা যাচ্ছে সেই মুখের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কণিকা আয়নার কাঁচে হাত রাখল, ঠোঁট নড়ল, কিন্তু শব্দ বেরোল না। চোখে বিস্ময়, কিন্তু সেই বিস্ময়ের ভেতরে ভয় নেই, বরং এক ধরনের শূন্য কৌতূহল। হাত উঠিয়ে বারবার নিজের মুখ স্পর্শ করল। কি যেন খুঁজে চলেছে ওই মুখের মধ্যে। কিছুক্ষণ পরে ঘরে ঢুকল তার মা। ঘরে ঢুকেই অবাক হলেন তিনি। অদ্ভুতভাবে কণিকা তার নিজের মুখ স্পর্শ করছে। কি করছিস মা? এতক্ষণ ধরে আয়নার সামনে কেন? কণিকা ধীরে ধীরে মুখ ঘোরাল, কিছুটা সময় তাকিয়ে রইল, তারপর প্রশ্ন করল, আপনি কে? ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। কণিকার মা হেসে বললেন, এই মেয়েরে দেখো, সকালে কি সব বলছে। তিনি ভাবলেন হয়তো বিয়ের চিন্তায় মাথা একটু ঘুরেছে। কণিকার বিয়ে আর কদিন পরেই। জমিদার বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। কিন্তু সেই দিন থেকেই কণিকা বদলাতে শুরু করল। সে হাসতে ভুলে গেল, খেতে ভুলে গেল। এক থালা ভাত সামনে নিয়ে বসে থাকত, কিন্তু মনে পড়তো না ভাতটা কিভাবে মুখে তুলতে হয়। মাঝে মধ্যেই হঠাৎ থেমে যেত, যেন তার মাথার ভেতর কোনো শব্দ থেমে থেমে যাচ্ছে, জট পাকিয়ে যাচ্ছে সমস্ত কল্পনা। জমিদার গিন্নি প্রভালতা প্রথমেই বিষয়টা লক্ষ্য করলেন। মায়ের চোখ ভুল করে না। একদিন দুপুরে তিনি দেখলেন কণিকা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে, হাতে জল ভরা গ্লাস, কিন্তু সে সেই জল আর পান করছে না। কি হলো?
প্রভালতা জিজ্ঞাসা করলেন। কণিকা ফিসফিস করে বলল, আমি 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 জানি না এটা কেন ধরেছি। কি করতে হবে আমায়? প্রভালতার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। ক্রমশ দিন যেতে লাগলো, আর প্রতিদিনই কণিকার মধ্যে কিছু একটা একটু একটু করে হারিয়ে যেতে লাগলো। সে নাম ভুলতে শুরু করলো। পাড়া প্রতিবেশীদের মুখ চিনলেও নাম মনে থাকতো না। মাঝে মাঝে নিজের নামও মনে করতে পারত না। একদিন সে নিজের ঘরের পথ ভুলে গেল, আর একদিন সে শাড়ি পরতে গিয়ে ভুলে গেল কোন দিক থেকে শুরু করতে হয়। বাড়ির সবাই বলল, আরে বিয়ের আগে মেয়েদের মাথা একটু অমনই থাকে। আরে হ্যাঁ হ্যাঁ, ও তো চাপের ফল। হ্যাঁ, চাপের জন্য এই নতুন পরিবেশে মানিয়ে নেওয়া। হ্যাঁ, ও সমস্যা তো। হ্যাঁ, পুরনো সবকিছুকে ভুলে যাওয়া সময় সাপেক্ষ না। হ্যাঁ, তাই তো। চিন্তার ফল। চিন্তার ফল, চিন্তার ফল। জমিদার নীলকণ্ঠ প্রথমে পাত্তা দিলেন না। বললেন, মেয়ে ছেলের বুদ্ধি এমনই, একটুতেই অস্বাভাবিক হয়ে পড়ে। কিন্তু ঘটনা দিন দিন বেড়েই গেল। শেষমেশ ডাক পড়ল গ্রামের বৈদ্যের। বৈদ্য কণিকার নাড়ি দেখলেন, চোখের পাতা তুলে দেখলেন, মাথায় হাত রেখে বললেন, ভয়ের কিছু নেই, সব স্বাভাবিক। তারপর গম্ভীর মুখে বললেন, বিয়ে সামনে, একটু চিন্তা তো থাকবেই, কোনো রোগ নয়। এই কথায় সবাই হেসে উঠল। বিয়ের আগে এমন চিন্তা করে মেয়ে নাওয়া খাওয়া ভুলে গেছে। ভয়ের উপর যেন এক পাটি হাসির ঢাকনা পড়ে গেল। কিন্তু প্রভালতার মন মানল না। চোখে চোখে রাখছেন তিনি মেয়েকে। রাতে তিনি কণিকার ঘরে এলেন। রাতে তিনি দেখলেন কণিকা বিছানায় বসে আছে, চোখ খোলা, ঘুম নেই। কি দেখছিস? প্রভালতা জিজ্ঞাসা করলেন। কণিকা ধীরে বলল, আমি স্বপ্ন দেখছি, কিন্তু জানি না জেগে না ঘুমিয়ে। এই কথাটা শুনে প্রভালতার চোখ ভিজে গেল। এই রকম কণিকা প্রায়ই আবল তাবল বকতে থাকে এখন। এমন সুন্দর মেয়ের অমন দশা দেখে রাতের ঘুম উড়ে গেছে প্রভালতার। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, বিয়ের দিন। জমিদার বাড়ি সেদিন যেন চেনাই যায় না। রঙিন কাপড়, ফুলের মালা, আলোয় ঝলমল করছে প্রতিটা কোণ। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই ভিড় করেছে। শঙ্খধ্বনি, উলুধ্বনি, সানাইয়ের শব্দে বাড়ি মুখর। কিন্তু সেই ভিড়ের মাঝখানে কণিকা যেন নেই। সকাল থেকে এক এক করে বিয়ের সমস্ত নিয়ম করানো হলো তাকে। সে বসে আছে সাজঘরে। শাড়ি পরানো হয়েছে, গয়না পরানো হয়েছে, সব যন্ত্রের মতো। তার চোখ ফাঁকা, মুখে কোনো অনুভূতি নেই। কেউ প্রশ্ন করলে সে উত্তর দেয় না। কেউ হাসাতে চাইলে সে তাকিয়ে থাকে, কিন্তু হাসে না। মনে হয় সে যেন কোনো ভিন্ন দুনিয়া থেকে এসে এই বিয়ের আয়োজন দেখছে। এই মানুষগুলো তার নয়, এখানে কেউ তার আপন নয়। এই আনন্দ তার নয়। বিয়ের সকালে প্রফুল্লতা যখন মেয়ের কাছে বসেন, তখন কণিকা হঠাৎ বলে ওঠে, আমি যেতে চাই। কোথায়? কণিকা ফিসফিস করে বলে, আমি জানি না, কিন্তু এখানে নয়। অবশেষে সেই মাহেন্দ্র ক্ষণ এলো। সন্ধ্যে থেকেই সাজু সাজু রব। বরপক্ষ অনেক আগেই হাজির হয়েছে। কণিকাকে নিয়ে আসা হলো বিয়ের মণ্ডপে। 4 জন লোক তাকে পিঁড়িতে করে আনছে। সে নিজে যেন কোনো মূর্তি। দেহটা কেবল এগিয়ে যাচ্ছে, চোখ খোলা, কিন্তু দৃষ্টিতে কোনো জোর নেই। মনে হয় সে যেন কিছু দেখছে, কিন্তু সেই দৃশ্য এই মণ্ডপের নয়। শুভ দৃষ্টি, মালা বদল কোনো রকমে তাকে দিয়ে করানো হলো। কণিকার অদ্ভুত আচরণ বরপক্ষের কাছে মনে হচ্ছে লজ্জার কারণে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাদের ভুল ভাঙল। বরের পাশে বসানো হলো তাকে। পুরোহিত মন্ত্র পড়া শুরু করলেন, কিন্তু কণিকার ঠোঁট নড়ল না, একবারও না। পুরোহিত থামলেন।
মা মন্ত্র বলো। কণিকা তাকিয়ে রইল। মুখে কোনো অভিব্যক্তি নেই, শ্বাস চলছে কিন্তু প্রাণ নেই, যেন জল থেকে তুলে আনা কোনো মৃত প্রায় মাছ। বরপক্ষের লোকেরা একে অপরের দিকে তাকাতে লাগলো। ওই কি হলো রে? হ্যাঁ ঠিক আছে, কথা বলছিল কারো রে? আবার কিরকম ব্যাপার? পুরোহিত আবার বললেন, মা আমার সঙ্গে বলো। কিন্তু কণিকা নির্বিকার। সে হাত নাড়ে না, সে মাথা নাড়ে না, সে যেন একটি বস্তু। বরের মা ফিসফিস করে বললেন, মেয়েটা ঠিক আছে তো? বরের কাকু গম্ভীর গলায় বলে উঠলেন, এ তো পাগলের মতো বসে আছে। এই কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। পাগল? তুই জমিদারের মেয়ে পাগল? সে কি কথা? আমাদের না জ্বালিয়ে পাগল মেয়ের বিয়ে দিচ্ছে? বরপক্ষের মুখে রাগ, অপমান আর ভয় একসাথে জমে উঠল। কেউ কেউ ফিসফিস করে বলল, পুরোহিত বারবার চেষ্টা করলেন। কণিকার ঠোঁট নড়ল না, মন্ত্র উচ্চারিত হল না। শেষমেশ বরপক্ষের এক প্রবীণ ব্যক্তি উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে চূড়ান্ত সিদ্ধান্ত, এই বিয়ে আমরা করাবো না। এই মেয়েটি সুস্থ নয়, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। মণ্ডপে হঠাৎ নীরবতা নেমে এলো। বাজনা থেমে গেল, আলো ঝিমিয়ে পড়ল। জমিদারের নীলকণ্ঠ কিছু বলবার আগেই বরপক্ষ উঠে পড়ল। সেই রাতেই সবার সামনে আলোর মাঝখানে কণিকার বিয়ে ভেঙে গেল। কণিকা কিছুই বুঝল না, সে শুধু বসে রইল, যেন এই ভাঙা বিয়ে তার জীবনের কোনো ঘটনাই নয়। পরের দিন সকাল। জমিদার বাড়িতে উৎসবের কোনো চিহ্ন নেই। ফুল শুকিয়ে গেছে, আলো নিভে গেছে, হাসির জায়গায় এখন চাপা আতঙ্ক। কিন্তু কণিকার ঘরে এক অদ্ভুত দৃশ্য। সে আয়নার সামনে বসে আছে। আয়নার সামনে রাখা সব গয়না সে এক এক করে পরছে, শাড়ি বদলাচ্ছে, ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছে যত্ন করে। কিন্তু এই সাজ কোনো বিয়ের জন্য নয়, এই সাজ যেন কারো জন্য অপেক্ষা। প্রবলতা দরজায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, কার জন্য এমন করে সাজছিস মা? কণিকা আয়নার দিকে তাকিয়েই ফিসফিস করে বলল, ও আসবে। কে? কণিকা এবার আয়নায় নিজের চোখের দিকে তাকালো। তার চোখে তখন এক অচেনা দীপ্তি। সে শুধু একটি নাম বলল, অঘোরানন্দ। এই নামটা শুনে প্রবলতার বুকের ভেতর ধক করে উঠল। দিন যায়, কণিকা কথা বলা কমিয়ে দেয়, কারো প্রশ্নের উত্তর দেয় না। খেতে দিলে কখনো খায়, কখনো খায় না। মাঝে মাঝে এক দৃষ্টে তাকিয়ে থাকে কোনো অদৃশ্য কিছুর দিকে। তার মুখে এখন শুধু একটাই নাম, অঘোরানন্দ। ও আসবে আমাকে নিতে, ও আসবে। এই নামটা জমিদার নীলকণ্ঠের কানে পৌঁছতেই তার রক্ত হিম হয়ে যায়। সে তখন সব বুঝে ফেলে। পুকুর পাড়ে দেখা সেই তান্ত্রিক, বাড়িতে এসে অপমান, শ্মশানের গল্প, আর এখন মেয়ের এই অবস্থা। নীলকণ্ঠ গর্জে ওঠেন, ওই তান্ত্রিক শয়তান ওই আমার মেয়ের সর্বনাশ করেছে। তার চোখে ভয় ঢুকে পড়ে। এই প্রথম সে বুঝে যায় এটা কোনো রোগ নয়, এটা কোনো পাগলামিও নয়, এটা তন্ত্র, কোনো নিষ্ঠুর তন্ত্র, যা ধীরে ধীরে তার মেয়েকে গ্রাস করে নিচ্ছে। আর দূরে কোথাও শ্মশানের অন্ধকারে একজন মানুষ নিশ্চয়ই অপেক্ষা করছে, যার নাম এখন কণিকার সমস্ত অস্তিত্ব দখল করে নিয়েছে। বিয়ে ভাঙার পর বল্লভপুরে দিন আর রাতের পার্থক্য যেন মুছে গিয়েছিল জমিদার বাড়িতে। দিনে মানুষ ফিসফিস করে কথা বলতো,
রাতে দরজা জানালা বন্ধ করেও কেউ নিশ্চিন্তে ঘুমোতে পারত না। ওই তান্ত্রিক যদি কোনো কারণে আবার কারো ক্ষতি করে। জমিদার নীলকণ্ঠ মুখোপাধ্যায় এখন একেবারেই কথা বলেন না। তার অহংকারে চিড় ধরেছে, কিন্তু তার চেয়েও বড় কথা, তার চোখে এখন ভয়। কণিকার ঘরের সামনে দাঁড়িয়ে সে প্রায়ই শুনত একটাই নাম, একটানা ফিসফাস, অঘোরানন্দ। এই নামটা তার মাথার ভেতর পেরেকের মতো গেঁথে যাচ্ছিল। শেষমেশ এক রাতে সে সিদ্ধান্ত নিল, এই কথা গ্রামে ছড়ানো যাবে না। লোক জানলে সম্মান যাবে, ক্ষমতা যাবে, আর সবচেয়ে বড় কথা, ভয় আরো বাড়বে। সেই রাতেই সে বিশ্বস্ত এক কর্মচারীকে ডেকে পাঠালো। নিম্নস্বরে বলল, কাকেও যেন কোনো কিছু টের না পায়। তার এক আত্মীয়ের কাছ থেকে শুনেছিল তারানাথের কথা। খুব গোপনে তারানাথ তান্ত্রিককে ডেকে আনার নির্দেশ দিল। কর্মচারী চমকে উঠল। তারানাথ? সে ফিসফিস করে বলল, উনি কি এখানে আসতে রাজি হবেন? জমিদার কিছুটা বিরক্ত হয়ে বললেন, না আসতে চাইলে তাকে রাজি করিয়ে আনবি যে করেই হোক। নীলকণ্ঠের কঠিন স্বর ছড়িয়ে পড়ল জমিদার বাড়ির ঘরে ঘরে। আমার এখন ওনাকে দরকার। দুদিন পর ভোরের দিকে বল্লভপুরের কাঁচা রাস্তায় একটি ছায়া মূর্তি দেখা গেল। ধীর পায়ে হাঁটছে এক বৃদ্ধ, চুল ধূসর, কাঁধ ছুঁয়ে নেমেছে। গায়ে মলিন সাদা কাপড়, গলায় রুদ্রাক্ষের মালা। চোখ দুটি শান্ত, কিন্তু সেই শান্তির গভীরে যেন শতাব্দীর অভিজ্ঞতা। ইনিই তারানাথ। গ্রামের লোকজন দূর থেকে তাকে দেখল, কিন্তু কাছে এলো না। আবার এক গেরুয়া বসনধারী এসেছে এই গ্রামে। যারা পাশ দিয়ে যাচ্ছিল, কেউ কেউ মাটিতে হাত ছুঁয়ে প্রণাম করল, কেউ আবার ভয়ে দরজা বন্ধ করে দিল। জমিদার বাড়ির ফটকে এসে দাঁড়াতেই বাতাস কেমন যেন ভারী হয়ে উঠল। নীলকণ্ঠ নিজে বেরিয়ে এলো। এই প্রথম তাকে মাথা নত করতে দেখা গেল। আপনাকে কষ্ট দিলাম, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? বিনম্র স্বরে বলল কথাটা। তারানাথ ধীরে তাকালো জমিদার বাড়ির দিকে, তারপর বলল, কষ্টের কিছুই নেই। জগৎ জননী মা আমাকে যেদিকে যাওয়ার নির্দেশ করেন, আমি সেই দিকেই যাই। তারা ভিতরে ঢুকল। সব দরজা বন্ধ করে দেওয়া হলো। কণিকার ঘর থেকে তখনও ভেসে আসছে ক্ষীণ ফিসফাস। তারানাথ বসতেই নীলকণ্ঠ সব খুলে বলল। জমিদার বাড়িতে আসা সেই তান্ত্রিক, বিয়ের প্রস্তাব, অপমান, শ্মশানের কথা, বিয়ের দিন কণিকার নীরবতা, বিয়ে ভেঙে যাওয়া, আর তারপর শুধু একটাই নাম। সব শুনে তারানাথ একটুও নড়লেন না। শেষ হলে তিনি চোখ বন্ধ করলেন, কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। এমন নীরবতা যেখানে শব্দ ঢুকতে ভয় পায়। তারপর তিনি ধীরে ধীরে চোখ খুলে বললেন, খুব কঠিন জিনিস। আচ্ছা, আমি কি আপনার মেয়ের সাথে একবার দেখা করতে পারি? নীলকণ্ঠ শ্বাস ফেলল। সে মেয়ে এখন আর নিজের ঘর থেকে বাইরে বেরোয় না। যদি কষ্ট করে আপনি ওর ঘরে যেতেন ভালো হতো। তারানাথ সম্মতি দিলেন। জমিদার তাকে নিয়ে গেল কণিকার ঘরে। তারানাথ কণিকার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। কণিকার ঘরের দিকে একবার তাকালেন। কণিকা তখন সেই আগের মতোই অদ্ভুতভাবে সাজতে ব্যস্ত। জমিদারের নীলকণ্ঠ তাকে ডাক দিলেন, কণিমা, কণি। কিন্তু সেদিকে ঘুরে তাকালো না। তারানাথ মনে মনে ভাবলেন, এটা কোন ধরনের বশীকরণ? সেই ব্যক্তি অনেকটাই আয়ত্ত করে নিয়েছে এই মেয়েকে। তিনি জমিদার নীলকণ্ঠকে বললেন, অনেক দূরের পথ এসেছেন, বিশ্রাম করে যোগে বসতে হবে। সবকিছু চোখে দেখে আন্দাজ করা খুব কঠিন।
জমিদার মশাই একজন লোককে বলে সব ব্যবস্থা করলেন। তিনি বিশ্রাম নিয়ে ধীরে ধীরে যোগ করলেন। যোগে বুঝতে পারলেন যে এই তন্ত্র কোনো সাধারণ তন্ত্র নয়। এটা এমন এক তন্ত্র যেখানে ভুক্তভোগী ধীরে ধীরে নিজের মানুষ হওয়ার স্মৃতিটাই হারিয়ে ফেলে। নীলকণ্ঠবাবুকে সবটা জানালেন উনি। নীলকণ্ঠবাবুর মুখ শুকিয়ে গেল। তিনি প্রশ্ন করলেন, বাঁচবে? আমার মেয়ে বাঁচবে তো? তারানাথ এবার সরাসরি তার চোখের দিকে তাকালেন। তিনি বললেন, বাঁচবে, শরীর তো বাঁচবে, কিন্তু স্মৃতি সেইটা ফেরানো সহজ নয়। ঘরে তখন হঠাৎ কণিকার কণ্ঠ শোনা গেল। জোরে নয়, কিন্তু স্পষ্ট। উনি আসছেন। তারানাথ চমকে উঠলেন। এই প্রথম। তিনি ফিসফিস করে বললেন, তন্ত্রকার খুব কাছে পৌঁছে গেছে। নীলকণ্ঠ কাঁপা গলায় বলল, আপনি পারবেন তো? তারানাথ গভীর নিঃশ্বাস নিলেন। পারবো কিনা জানি না, সবই মায়ের হাতে। তিনি যা চাইবেন তাই হবে। কিন্তু যদি এখনই শুরু না করি, তাহলে মেয়েটা আর এই জগতের থাকবে না। ঘরের প্রদীপ শিখা কেঁপে উঠল, আর শ্মশানের অন্ধকারে কেউ যেন হঠাৎ হেসে উঠল, নীরবে, আত্মবিশ্বাসে। অঘোরনন্দ সেদিন হাসছিল। বহুদিন পর, মন খুলে, নিঃশব্দে কিন্তু গভীরভাবে। তার হাসির শব্দ শ্মশানের বাতাসে মিশে গিয়ে এক অদ্ভুত কাঁপুনি তুলছিল, যেন মৃতরাও সেই হাসি শুনে পাশ ফিরে শুয়ে পড়ছে। অমাবস্যা আসছে, এই খবরটাই তার শরীরে নতুন রক্ত ঢেলে দিয়েছে। অমাবস্যা মানে অন্ধকারের পূর্ণতা, আলোহীন রাত। স্মৃতি দুর্বল হয়, মন ভেঙে পড়ে, আর তার তন্ত্র, স্মৃতি খেকো তন্ত্র, এই রাতেই শেষ রূপ নেয়। আর মাত্র একবার, শেষবার বীজ মন্ত্র প্রয়োগ করলেই হবে। তারপর আর কোনো ডাকে নয়, কোনো জোরে নয়, নিজে পায়ে হেঁটে কণিকা তার কাছে আসবে। এই ভাবনাটাই অঘোরনন্দকে শিহরিত করে তোলে। শ্মশানের মাঝখানে বসে সে তন্ত্রচক্র আঁকছিল। আগের চক্রের চেয়ে অনেকটাই বড়, অনেক গভীর। এবার আর শুধু প্রতিশোধ নয়, এবার অধিকার। চক্রের চারিদিকে সাজানো হয়েছে উপকরণ, কালো ধুতুরা, নীল ফুল, শুকনো জিভের মতো দেখতে শিকড়, আর মানুষের চুলে বাঁধা ছোট ছোট পুঁটলি। তার পাশে বসে আছে সেই কাজের লোক। জমিদার বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর এই শ্মশানেই তার ঘর হয়েছে তান্ত্রিকের সাথে। ভয় প্রথমে ছিল, কিন্তু এখন আর নেই। ভয় বদলে গেছে ঘৃণায়, ঘৃণা বদলে গেছে এক অন্ধ আনুগত্যে। তোকে যেটা আনতে বলেছিলাম জানিসনি? অঘোরনন্দ জিজ্ঞাসা করে। লোকটি মাথা নাড়ে, তারপর কাপড়ে মোড়া একটা পোঁটলা এগিয়ে দেয়। অঘোরনন্দ পোঁটলাটা খুলতেই থমকে যায়। ভেতরে কণিকার বস্ত্র, একটি শাড়ি, একটা সুগন্ধ লেগে আছে এখনো, মেয়েলি পরিচিত গন্ধ। এই বস্ত্র চুরি করে আনা হয়েছে জমিদার বাড়ি থেকে, কণিকার ঘর থেকে। অঘোরনন্দ চোখ বন্ধ করে শাড়িটা হাতে নেয়, আঙুল বুলিয়ে দেয়। তার ঠোঁট কাঁপে। সে ফিসফিস করে বলে, এটাই দরকার ছিল, এটাই দরকার ছিল শেষ ডাক দেওয়ার জন্য। লোকটা গলা নিচু করে বলে, ওদের ওদের অনেক পাহারা বাবু, কিন্তু আজকাল কণিকা কাউকেই খেয়াল করে না। আমি ঢুকে পড়েছিলাম। কারণ ও আর ওদের জগতের নেই। অঘোরনন্দ হেসে ওঠে। সে শাড়িটা তন্ত্রচক্রের মাঝখানে রাখে, খুলির পাশে। তারপর কণিকার নাম উচ্চারণ করে মন্ত্র পড়তে শুরু করে। এই মন্ত্র আগেরগুলোর মতো নয়। এটা দীর্ঘ, ধীর আর অত্যন্ত নিষ্ঠুর। মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে শ্মশানের বাতাস ভারী হয়ে ওঠে। দূরে শেয়ালের ডাক থেমে যায়। প্রদীপের শিখা একবার নিভে যায়, আবার জ্বলে ওঠে।
এবার নীলচে আলো নিয়ে। লোকটা কাঁপলেও চোখ সরায় না। সে দেখছে চক্করের ভেতরে রাখা শাড়িটা ধীরে ধীরে নড়ছে। বাতাস নেই, তবু কাপড়ের ভাঁজগুলো কেঁপে কেঁপে উঠছে। শেষ রাতেই, শেষ অমাবস্যায়ও নিজেই আসবে। লোকটা সাহস করে জিজ্ঞাসা করে। তারপর অঘোরনন্দের চোখে তখন উন্মত্ত দীপ্তি। তারপর জমিদার বুঝবে অপমানের দাম কত। সে উঠে দাঁড়ায়, আকাশের দিকে তাকায়। কালো মেঘ জমছে। ওরা আমাকে ছোট জাত বলেছিল, আজ ওদের ঘরের আলো নিভে যাবে। সে গর্জে ওঠে। লোকটা মাথা নত করে। তার নিজেরও অপমান মনে পড়ে যায়। ভাতের থালা কেড়ে নেওয়া, মানুষের মতো না দেখে তাড়িয়ে দেওয়া। আমি আপনার সাথেই আছি শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত নয়, শেষের পরেও। অঘোরনন্দ ধীরে ধীরে মাথা ঘোরায়। রাতে সে আবার সাধনায় বসে। এবার আর কোনো দ্বিধা নেই। তার চোখে এখন একটাই ছবি। কণিকা শ্মশানের পথে হাঁটছে, খোলা চুল, শূন্য চোখ, আর মুখে একটাই নাম, তার নিজের নাম। মনের ভিতর এক অজানা খুশি। সে জানে জমিদার হয়তো এখন সব বুঝতে পেরেছে, আর সে হয়তো ভয়ে কাঁপছে, কিন্তু তাতে তার কিছু এসে যায় না। তাকে তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ স্মৃতি খেকোতন্ত্র একবার শেষ স্তরে পৌঁছলে ফেরানো যায় না। অমাবস্যার রাত শুধু অপেক্ষা করছে। শ্মশানের অন্ধকারে অঘোরনন্দ আবার হাসে। এই হাসিতে আর মানুষ নেই, এই হাসিতে আছে শুধু এবং শুধুমাত্র প্রতিশোধ। রাত গভীর। জমিদার বাড়ির ভেতরে বাতাস পর্যন্ত যেন নিঃশ্বাস নিতে ভয় পাচ্ছে। কণিকা শুয়ে আছে তার ঘরে, যে ঘরে একসময় হাসি, গান, রোদের আলো ঢুকত। আজ সেখানে কেবল অন্ধকার আর এক অদ্ভুত শীতলতা। তার চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। শরীরটা নিথর, মুখে কোনো ভাব নেই। ঠিক যেন সে ঘুমোচ্ছে, অথচ কোথাও যেন সে জেগে আছে। হঠাৎ কণিকার মনে হলো কেউ খুব করুণ স্বরে ডাকছে। কণিকা। খুব মৃদু ডাক, কিন্তু সে ডাক কানে নয়, সরাসরি মাথার ভিতর অনুভব করতে পারল কণিকা। কণিকার চোখ কেঁপে উঠল। কণিকা, এসো। এবার ডাকটা স্পষ্ট, কণ্ঠটা ভারী, গম্ভীর, অথচ অদ্ভুতভাবে চেনা। বুকের ভেতর যেন একটা টান লাগে। সে উঠে বসে, জানালার বাইরে তাকায়, কিছুই নেই, অথচ ডাক থামে না। খুব কাছেই ডাকছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। এমন এক মোহ সেই ডাকের। কণিকা পাগলের মতো ঘরের এই প্রান্ত থেকে ওই প্রান্তে কণ্ঠ খুঁজতে থাকে। তুমি আমার, তোমাকে আসতেই হবে আমার কাছে। কণিকা ঠোঁট নাড়ে। সে ফিসফিস করে বলে, অঘোরানন্দ। এই নামটাই এখন তার জগৎ। সে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে পড়ে। পা মেঝেতে পড়তেই একটা ঠান্ডা স্রোত বয়ে যায় তার শরীর দিয়ে। তার চোখ অগোছালো, দৃষ্টি ফাঁকা। সে নিজের ইচ্ছায় হাঁটছে না, কেউ যেন তাকে টেনে নিচ্ছে। দরজার সামনে দাঁড়াতেই সে থমকে যায়। কোথায় যাচ্ছ? হঠাৎ করেই বজ্রের মতো কণ্ঠ। কণিকা থমকে যায়। দরজার পাশে দাঁড়িয়ে তারানাথ তান্ত্রিক, কপালে চওড়া তিলক, চোখ দুটো গভীর, তীক্ষ্ণ হাতে রুদ্রাক্ষের মালা, অন্য হাতে একটা তামার পাত্র। কণিকা ধীরে ধীরে মাথা ঘোরায়। তার চোখে কোনো ভয় নেই, কোনো চেনা ভাব নেই। ও ডাকছে, আমাকে যেতে হবে। সে নিস্তেজ গলায় বলল। তারানাথ বুঝে যান এটা সাধারণ ঘুম চলা নয়, এটা আহ্বান। আজ অমাবস্যার রাতে কেউ কণিকাকে আহ্বান করছে।
তিনি মন্ত্র পড়ে এক পা এগিয়ে আসেন। কণিকার কাঁধে হাত রাখতেই সে কেঁপে ওঠে, যেন কেউ তার টান ছিঁড়ে নিচ্ছে। ছাড়ো, আমাকে যেতে দাও। কণিকার গলা হঠাৎই বিকৃত হয়ে ওঠে। এই কণ্ঠ যেন কণিকার নয়। কি বিভৎস সে আওয়াজ! তারানাথ চোখ বন্ধ করে উচ্চারণ করেন, ওং হ্রিং শ্রীং স্মৃতিবন্দনাং কুরু কুরু স্বাহা। কণিকা চিৎকার করে ওঠে। ঘরের বাতাস ঘন হয়ে আসে। জানলার পাল্লা আপনা থেকেই দপ করে বন্ধ হয়ে যায়। এই শব্দে ঘুম ভেঙে যায় জমিদারের নীলকণ্ঠ আর প্রভালতার। কণিকা! প্রভালতা ছুটে আসেন। কণিকা তখন মেঝেতে বসে পড়েছে, মাথা দু হাতে চেপে ধরে আছে। তার শরীর পুরো কাঁপছে, চোখ থেকে জল গড়াচ্ছে, অথচ সেই জলের মধ্যে কোনো অনুভূতি নেই। ও ডাকছে, তোমরা আমাকে যেতে দাও। ও আমাকে ডাকছে, আমি গেলে সব ঠিক হয়ে যাবে। এই কথা শুনে নীলকণ্ঠের বুক কেঁপে ওঠে। তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ান। তিনি কঠোর স্বরে বলেন, এটা আর লুকোনোর সময় নেই। অঘোর নন্দ শেষ তন্ত্রের দিকে এগোচ্ছে। অমাবস্যার আগে ওকে আটকাতে না পারলে সব শেষ হয়ে যাবে, সব। তিনি বাকিটা বলেন না। নীলকণ্ঠ ফিসফিস করে বলে ওঠেন, ওকে ঘরে বন্দি করুন, যা লাগে করুন, আমার মেয়েকে ফিরিয়ে দিন। কি করুণ শোনায় সেই দাম্ভিক জমিদারের কণ্ঠ আজকে। তারানাথ কণিকার দিকে তাকান। মেয়েটার স্মৃতি ধীরে ধীরে খসে পড়ছে, ঠিক যেমন অঘোর নন্দ চেয়েছিল। রাতেই শ্মশানে যেতে হবে। কণিকাকে ওর ডাকে সাড়া দিতে দেওয়া যাবে না। ওকে আমি রক্ষা বলয়ে রাখবো। আর অঘোরনন্দ? তিনি চোখ মেলে তাকান। সেই দৃষ্টিতে আগুন। কোনো সূক্ষ্ম তন্ত্রের বলয়ে তার আহ্বানকে আটকাচ্ছে। ওকে বন্দি করতেই হবে, নইলে এই তন্ত্র থামবে না। দূরে কোথাও যেন শ্মশানের দিক থেকে শেয়ালের ডাক ভেসে আসে। আর অঘোরনন্দ, সে হাসছে, কারণ তার ডাকে কণিকা সাড়া দিতে শুরু করেছে আবার। অমাবস্যার রাত, আকাশের চাঁদনি, তারারাও যেন লুকিয়ে পড়েছে। বল্লভপুর গ্রামের চারপাশে অস্বাভাবিক নীরবতা। কুকুর ডাকছে না, পাখি নেই, শুধু ওই দূরের শ্মশান থেকে ভেসে আসছে আগুনের মৃদু ফুঁসফুঁস শব্দ। জমিদার বাড়ির ভেতর কণিকা আজ অদ্ভুতভাবে শান্ত। চোখ খোলা, কিন্তু দৃষ্টি নেই। তারানাথ তান্ত্রিক মাটিতে আঁকা রক্ষাবৃত্তের ভিতর বসিয়ে রেখেছেন তাকে। চারিদিকে ছাই, কাঁকড়া, রুদ্রাক্ষ আর তামার পাত্রে ভরা জল। মন্ত্র পড়া চলছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু তারানাথের কপালে আজ ঘাম। এই প্রথম তার মন্ত্র কণিকার উপর পুরোপুরি কাজ করছে না। হঠাৎ কণিকার রুক্ষ কণ্ঠ শোনা গেল। থামুন! অস্বাভাবিক কণ্ঠস্বর। তারানাথ চমকে তাকান। কণিকা ধীরে উঠে দাঁড়ায়। রক্ষাবৃত্তের রেখা সে এক পা বাড়িয়ে পেরিয়ে যায়, কোনো বাধা ছাড়াই। তারানাথের চোখ বড় হয়ে যায়। অসম্ভব। কণিকা হাসে। এই হাসি যেন তার নয়। আপনি দেরি করে ফেলেছেন। ঘরের বাতি একসাথে নিভে যায়। হাওয়া হু হু করে বইতে শুরু করে। জানালা ভেঙে পড়ে, আর সেই অন্ধকারের মাঝখান থেকে ধীরে ধীরে এক ছায়া মূর্তি বেরিয়ে আসে। অঘোরনন্দ। শরীর জীর্ণ, চুল ছড়ানো, চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। কণিকার পাশে এসে দাঁড়ায় সে, যেন বহুদিনের অধিকার। অঘোরনন্দ বলে, আপনি শক্তিশালী, কিন্তু এই তন্ত্র আমার রক্ত দিয়ে লেখা। তারানাথ মন্ত্র বলতে চান, কিন্তু শব্দ আটকে যায় গলায়। চারপাশে স্মৃতি খেকো তন্ত্রের ছায়া নড়ে ওঠে। কণিকার চোখ হঠাৎ শূন্য হয়ে যায়। সে আর কিচ্ছু বোঝে না। ধীরে ধীরে অঘোরনন্দের দিকে এগিয়ে যায়। নীলকণ্ঠ চিৎকার করে ওঠেন, কণিকা! প্রভালতা প্রলাপ বকতে থাকেন, কিন্তু সে ফিরে তাকায় না। এক মুহূর্তের মধ্যেই অঘোরনন্দ কণিকাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়।
রাতের বাতাসে ভেসে থাকে শুধু একটা কথা, শেষ তন্ত্র শুরু হলো। তারানাথ চুপ করে বসে আছে। কি থেকে কি হয়ে গেল তিনি নিজেও বুঝতে পারেননি। অঘোরনন্দকে অনুসরণ করে কণিকা এসেছে সেই শ্মশানে। শ্মশানে আগুন জ্বলছে, চিতা নয়, তন্ত্রের আগুন। মাটিতে আঁকা বিশাল যন্ত্র, তার মাঝখানে কণিকা বসে আছে। তার চোখ ফাঁকা, ঠোঁট নড়ছে না। অঘোরনন্দ তার চারদিকে ঘুরছে, হাতে মানুষের খলির পাত্র। পাশে বসে আছে সেই কাজের লোক, চোখে উন্মাদনা, মুখে প্রতিশোধের হাসি। এই সাধনা সহজ নয়। প্রতি প্রহরে কণিকার একটি করে স্মৃতি নিঃশেষ হয়ে যাচ্ছে। শৈশব, মায়ের মুখ, হাসি, নিজের নাম, সব কিছু খসে পড়ছে। অঘোরনন্দ কাঁপা গলায় মন্ত্র উচ্চারণ করলেন। স্মৃতি দাও, আত্মা নাও, বন্ধন গড়ো। কিন্তু সে জানে এই তন্ত্রের মূল্য আছে। যদি এই সাধনা সম্পূর্ণ হয়, কণিকা তার হবে, কিন্তু সে নিজেও আর পুরো মানুষ থাকবে না। এদিকে তারানাথ হেরে যাননি, তিনি ভেঙে পড়েছেন, কিন্তু শেষ হননি। কাক ভরে তিনি একা শ্মশানের পথে রওনা দেন। হাতে কিছুই নেই, না তাবিজ, না রক্ষা কবচ। কারণ এই তন্ত্র কাটাতে হলে তান্ত্রিককে তান্ত্রিকের কাছে যাচক হয়ে যেতে হয়। শ্মশানের আগুনের সামনে দাঁড়িয়ে তারানাথ মাথা নত করেন। অঘোরনন্দ, আমি শত্রু হয়ে আসিনি, আমি এসেছি মূল্য দিতে। এই মেয়েটিকে ছেড়ে দিন। অঘোরনন্দ হাসে। তুমি জানো মূল্য কি? তারানাথ চোখ বন্ধ করেন। আমার স্মৃতি, স্মৃতি খেকো তন্ত্র স্মৃতি দিয়েই কাটে। কিন্তু তান্ত্রিকের স্মৃতি সবচেয়ে শক্তিশালী। অঘোরনন্দ এগিয়ে এসে বলে, তারানাথের ইচ্ছাই পূরণ হোক। তার আঙুল তারানাথের কপালে ছোঁয়ায়। তারানাথের চোখে ভেসে ওঠে তার গুরু, তার সাধনার বছরগুলো, তার নাম, তার পরিচয়। এক এক করে সব কেড়ে নেওয়া হচ্ছে। ঠিক সেই মুহূর্তে কণিকার চোখে জল আসে, এক ফোঁটা। এই জল স্মৃতির নয়, এই জল অনুভূতির। এই ফোঁটাতেই কেঁপে ওঠে তার নিজের শরীর, যেন সে সদ্য ঘুম থেকে উঠেছে, কি হচ্ছে পরিস্থিতি বোঝবার চেষ্টা করছে। কারণ স্মৃতি খেকোতন্ত্র স্মৃতি খায়, কিন্তু অনুভূতিকে সম্পূর্ণ গ্রাস করতে পারে না। শ্মশানের আগুন হঠাৎ দুলে ওঠে। তারানাথ শেষ শক্তিটুকু দিয়ে উচ্চারণ করেন, যেখানে যেখানে স্মৃতি নেই, সেইখানেই বন্ধন ভাঙে। চারদিকে ছাই উড়ে যায়। অঘোরনন্দ চিৎকার করে ওঠে। পাশে কণিকা সেই রেখা থেকে বেরিয়ে এসেছে। অঘোরনন্দ অবাক হয়, এইটা সম্ভব হলো কি করে? তন্ত্র ভাঙেনি, কিন্তু তার জাল আলগা হয়েছে। কণিকা নিথর হয়ে পড়ে যায়। রাত শেষ হয়, কিন্তু যুদ্ধ শেষ হয় না। কারণ স্মৃতি খেকোতন্ত্র একবার জেগে উঠলে সে সহজে মরে না। অঘোরনন্দ তারানাথের সামনে দাঁড়িয়ে, তার চোখে বিজয়ের উন্মাদনা। অঘোরনন্দ হেসে ওঠে। এই তো তোমার পরাজয় তারানাথ। স্মৃতি খেকো তন্ত্র কাউকে ছাড়ে না, তান্ত্রিককেও না। কিন্তু ঠিক তখনই তারানাথ ধীরে চোখ তোলেন। চোখে ভয় নেই, আছে অদ্ভুত এক বিশ্বাস। তিনি মুচকি হাসেন। এই হাসি অঘোরনন্দকে থমকে দেয়। তুমি বুঝতেই পারোনি, স্মৃতি খেকো তন্ত্র শুধু স্মৃতি খায় না, সেই স্মৃতির জাল তৈরি করে। অঘোরনন্দ ভ্রুকুচকে তাকায়। তারানাথ ধীরে ধীরে কথা বলেন, যেন প্রতিটি শব্দ আগুনে পুড়ে আসছে। শুরুটা তুমি করেছিলে অঘোরনন্দ, তাই শেষটা তোমাকে দিয়েই করা হতো। হাওয়া হঠাৎ থমকে যায়। শ্মশানের আগুন দুলে ওঠে। তারানাথ বলেন, আমি হেরে গেছি। এই বিশ্বাসটা তোমার কাছে আমি প্রমাণ করতে চেয়েছিলাম। স্মৃতির জ্বালা আমি নিজের মধ্যেই বয়ে এনেছিলাম বহু আগে। অঘোরনন্দের মুখের হাসি মিলিয়ে যায়। তারানাথ কপালে আঙুল রেখে বলেন,
যেই মুহূর্তে তুমি আমাকে স্পর্শ করলে সেই মুহূর্তেই স্মৃতি জাল স্থানান্তরিত হয়েছে। চারপাশে অদৃশ্য কিছু নড়ে ওঠে। বিজয়ের আনন্দে এতটাই উল্লসিত ছিল অঘোরনন্দ যে ভুলে গেছিল নিজের তৈরি বলয় নিজেই ভেঙে এসেছে। অঘোরনন্দ হঠাৎ মাথা চেপে ধরে। না না, এইটা হতে পারে না, এইটা হতে পারে না। তার কণ্ঠ কেঁপে ওঠে। তার চোখের সামনের দৃশ্য বদলাতে শুরু করে। সে দেখে নিজের শৈশব, কিন্তু সেটা সে ছুঁতে পারছে না। সে জানে এটা তার স্মৃতি, কিন্তু সে ভেতরে ঢুকতে পারছে না। ঠিক যেন কাঁচের দেওয়ালের ওপাশে আটকে আছে সবকিছু। তারানাথ ধীরে ধীরে বলেন, স্মৃতি খেকো তন্ত্র যেমন স্মৃতি মুছে দেয়, স্মৃতিভ্রষ্ট তন্ত্র তেমন সেই স্মৃতির জালে বন্দি করে রাখে। অঘোরনন্দ হাঁটু কেটে বসে পড়ে। তার শ্বাস ভারী। তুমি জানবে তুমি জিতেছ, কিন্তু আদতে আদতে তুমি হেরে গেছো। শ্মশানের চারপাশ থেকে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে। সেই সব স্মৃতি যেগুলো আর কোনো দিন ফিরে আসবে না। তারানাথের কণ্ঠ কঠোর হয়। তুমি তন্ত্রের অপব্যবহার করেছো। তন্ত্র প্রতিশোধের জন্য নয়, তন্ত্র দায়িত্ব। অঘোরনন্দ চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না। তার চোখে ভেসে ওঠে হাজারো মুহূর্ত। কণিকার মুখ, অপমান, ক্রোধ, প্রতিশোধ সবই আছে, কিন্তু কোনোটাই আর তার নয়। সে সারা জীবন জানবে সে কি করেছে, কিন্তু কখনো অনুভব করতে পারবে না। এইটাই সবচেয়ে বড় শাস্তি। কণিকা মাটিতে নিথর হয়ে পড়ে আছে। তারানাথ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন। তার কপালে হাত রাখলেন। এইবার আর কোনো মন্ত্র নেই, শুধু নিঃশ্বাস। কণিকা ধীরে ধীরে উঠে বসে। কণিকার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে জানে না সে এখানে কি করে এলো, সে জানে না কি হয়েছে, কিন্তু সে জানে এই মানুষটা তাকে আঘাত করবে না। ভোরের প্রথম আলো শ্মশানে পড়ে। পাখি ডাকতে শুরু করে। অঘোরনন্দ পড়ে থাকে জীবিত, কিন্তু নিজের স্মৃতির কারাগারে বন্দী। তারানাথ কণিকা হাঁটতে হাঁটতে চলে যান। পেছনে তাকান না, কারণ তিনি জানেন সব যুদ্ধ জিতে শেষ করা যায় না। কিছু যুদ্ধ জিতে নিজের কিছু হারাতে হয়, আর স্মৃতি সবচেয়ে বড় মূল্য সেটাই। ভোরের আলো ফুটে উঠেছিল, কিন্তু শ্মশানে তখনও এক কোণে অন্ধকার রয়ে গেল। অঘোরনন্দ বেঁচে ছিল, কিন্তু সে আর জানত না যে সে কে। তারানাথ চলে গিয়েছিলেন, কিন্তু তিনি যে কিছু একটা সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন যা তিনি নিজেও আর মনে করতে পারবেন না। আর কণিকা, সে নতুন করে বাঁচতে শুরু করেছিল, কিন্তু কোনো কোনো রাতে কারো অচেনা কণ্ঠ তার নাম ধরে ডাকে, আর সেই ডাকে আজও কোথাও স্মৃতি খেকো তন্ত্র নিঃশ্বাস ফেলে। কুপির আলো আবার জ্বলে উঠেছিল, কিন্তু আলোয় ঘরটা উজ্জ্বল হয়নি, বরং অন্ধকারটা যেন আরো ঘন হয়ে বসেছিল। বিভূতি কিছুক্ষণ চুপ করে তারানাথের দিকে তাকিয়ে রইল। সেই তাকানোর মধ্যে ভয় ছিল না, ছিল হিসাব। আপনি বললেন স্মৃতি খেকোতন্ত্র ভুলিয়ে দেয়, স্মৃতিকে টেনে নেয়, এমনকি মানুষ ভুলে যায় যে সে কি ভুলেছে। তারানাথ কোনো উত্তর দিলেন না, কেবল রুদ্রাক্ষের মালায় আঙুল বোলালেন। তাহলে একটা হিসাব মিলছে না। যদি সেই তন্ত্র কাউকে স্পর্শ করে, তাহলে তার অতীত, অভিজ্ঞতা সবকিছুই তো মুছে যাওয়ার কথা। আপনি তো বললেন আপনি নিজে খুব কাছ থেকে সেই তন্ত্রকে দেখেছেন। এই হিসাবে দেখতে গেলে আপনার তো সবকিছু ভুলে যাওয়ার কথা। তাহলে সেই ঘটনা আপনার মনে আছে কি করে? ঘরের ভেতরের বাতাস থমকে গেল। কুপির শিখাটা অস্বাভাবিক রকমভাবে কেঁপে উঠল। তারানাথ চোখ তুললেন। সেই চোখে এবার আর শুধু স্থিরতা নেই, আছে গভীর এক উত্তর। ভালো প্রশ্ন, কিন্তু একটু ভুল আছে। ভুল? কোথায় ভুল? তুমি ধরে নিয়েছ যে স্মৃতি খেকো তন্ত্র যাকে ছোঁয়ে সেই সব ভুলে যায়। তাহলে শোনো, ধরো একটা ঘরে আগুন লাগলো, ঘরটা পুড়ে গেল, ছাই হলো, আগুন নিভে গেল। এখন প্রশ্ন, আগুনটা কোথায় গেল? আগুন নিভে গেলে ছাই থাকে, দেওয়ালে দাগ থাকে, গন্ধও থাকে, কিন্তু আগুন থাকে না। কিশোরী অস্পষ্টভাবে বলল,
আপনি কি বলতে চাইছেন? তারানাথ তার দিকে তাকালেন। আমি বলতে চাইছি, স্মৃতি খেকো তন্ত্র স্মৃতি নেয়, কিন্তু চিহ্ন রেখে যায়। কিন্তু তবু আপনি তো পুরো ঘটনাটা জানেন। কে বলল? কে বলল আমি পুরো ঘটনাটা জানি? ঘরে নিস্তব্ধতা। আমি জানি যে একটা ঘটনা ঘটেছিল। আমি জানি আমি সেইখানে ছিলাম। আমি জানি আমি বেঁচে ফিরেছিলাম। কিন্তু ঠিক কি দেখেছিলাম, এই প্রশ্নটা আজও আমার মনে পড়ে না। তাহলে তাহলে আপনি কি মনে করে গল্প বলছেন? তারানাথের চোখে অদ্ভুত এক ঝিলিক খেলে গেল। যেটা মনে আছে সেটা আমার স্মৃতি নয়। তাহলে হয়তো সেই স্মৃতি এখনো কোথাও বেঁচে আছে, আমার ভেতরে নয়, আমার বাইরে। কুপির শিখা হঠাৎ নিভে গেল। অন্ধকারে তারানাথের শেষ কথাটা ভেসে এলো। আর যেদিন সেই স্মৃতি আমাকে খুঁজে নেবে, সেদিন আমি আর তারানাথ থাকবো না। নীরবতার ভেতর বিভূতি বুঝতে পারল সে প্রশ্নের উত্তর পেয়েছে, কিন্তু উত্তরটা জানার চেয়েও বেশি ভয়ঙ্কর। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প স্মৃতি খেকো তন্ত্র। তারানাথ তান্ত্রিকের চরিত্রে অমিত, বিভিন্ন চরিত্রে রিতম, সৌম্যজিৎ, সায়ম, সুরজিতা, জ্যোতির্ময়, সোমা, বর্ণক, প্রণীত এবং সৌমিতা। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।